আমরা 283 পৃষ্ঠার মধ্যে এক নাম্বারটা আলোচনা করেছি। দশ অশুভ ও কায়াগত স্মৃতি নামক কোষ্ঠাংশ ভাবনা, এটা যারা লোভচরিত তাদের পক্ষে হিতবহ বা তারা এটা তাদের জন্য খুব ভালো। মঙ্গলক। তারপরে হচ্ছে যে দেশ চরিত্রের পক্ষে নীলাদি চারি বর্ণ, আমরা 4টা বর্ণ নিয়ে ধ্যান করার বিষয় আমরা পরে জানব। এই নীলাদি চারি বর্ণ কৃষ্ণ এবং চারি অপ্রমেয়, এই দুইটা হিতবহ যারা হিংসাচরিত বা দেশচরিত, যাদের ক্রোধ বেশি বা ক্রোধ চরিত্র, তাদের জন্য। মোহ চরিত্র ও বিতর্ক চরিত্রের দেশ চরিত্র কিভাবে চিনবেন? উপাসক জ্ঞানশ্রী সিংহ দেশ চরিত্র চিনার 10টি উপায় উদাহরণ বাইর করুন তো। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। জানতে পেরেছি দেশচরিত দুশ্চরিত, মনে রাগ হিংসা বিরক্তি প্রধান স্বভাব, বিশুদ্ধিমগ্ন মতে 6 চরিত্রের দ্বিতীয়টা। রাগ চরিত্রের ঠিক উল্টো, রাগ চরিত আঁকড়ে ধরে, দোষ চরিত ঠেলে সরায়। দেশ চরিত চেনার 10টি লক্ষণ।
এক নম্বর হচ্ছে চলাফেরা, তাড়াহুড়া করে জোরে জোরে পা ফেলে, পায়ের গোড়ালি দিয়ে মাটি পড়ে, ভ্রু কুঁচকে হাঁটে। কান্তি একটা একটা করে বলবেন নাকি? এগুলো এমনি নর্মালি সবাই বুঝতে পারে, এগুলো সহজ সরল বাংলা তো, স্লো করে পড়লে সবাই বুঝে যাবে। হ্যাঁ, বুঝতে পারি। হ্যাঁ, কাজ, তারপর চলাফেরার পরে হচ্ছে কাজকর্ম 2 নম্বর। অগোছালো ছুঁড়ে ফেলে কাজ করে, একটু বাধা পেলেই জিনিস ভেঙে ফেলে, নিখুঁত চায় না। খাওয়া, টক ঝাল নোনতা তিতা খাবার পছন্দ, গরম গরম খায়, তাড়াতাড়ি গিলে ফেলে, স্বাদ নিয়ে নিন্দা করে। দেখা, কুৎসিত ভাঙা পুরনো জিনিস দেখতেও আপত্তি নেই, কিন্তু অন্যের দোষ খুব চোখে পড়ে। পোশাক, ঢিলে ঢালা ময়লা হলেও চলে, ইস্ত্রি না করলেও চলে, সাজগোজ পছন্দ না। ঘর দোর, অগোছালো জিনিসপত্র ছড়ানো, পরিষ্কার করার তাড়া নেই, থাক থাক পরে করব। দোষ, নিজের গুণ দেখে অন্যের দোষ খুঁজে, ছোট ভুলেও চিৎকার করে। স্বভাব, কর্কশ কথা, খোঁচা মেরে কথা বলা, সহজে রেগে যায়, ক্ষমা করতে পারে না, হিংসা বেশি। ভয় ঘৃণা, শত্রুকে ভয় পায় না, উল্টে মারতে যায়। অসুচি দেখলে রাগ করে কিন্তু ঘৃণা করে না। ধ্যানে বাধা, তর্ক বেশি, ধ্যানে বসলে যার উপর রাগ তা মুখ ভেসে উঠে। 10টা হয়ে গেছে বানতে। হ্যাঁ, আর নিচে কিছু লেখা আছে বানতে, এগুলো পড়বো। হ্যাঁ পড়েন। দেশ চরিতে উপমা, কাটা গাছের মতো, ছুলেই খোঁচা লাগে, বা চিতা সাপের মতো, একটু ছুলেই ফোঁস করে উঠে। ঘৃণা টেস্ট দিয়ে চেনার উপায়, 3টা জিনিস সামনে রাখো, পচা ইঁদুর, সুন্দর ফুল, ভাঙা কাপ। দেশ চরিত, ইঁদুর দেখে রেগে যাবে, কে এটা এখানে রেখেছে, ফেলো এটা, লাথি মারবে। ফুল দেখেও বলবে ধুর, এতে কি আছে। রাগ চরিত, ইস ছি বলে মুখ ঘুরাবে, ফুলটা নেবে। মোহচরিত, 3টাই দেখবে কিন্তু রিয়াকশন কম। দেশ চরিতের 3টি উপভাগ। ক্রোধন, হঠাৎ রেগে যায় আবার ঠান্ডা হয়। উপনাহী, রাগ পুষে রাখে, বদলা নেওয়ার চিন্তা করে। পলাশী, অন্যের গুণ সহ্য করতে পারে না, হিংসা করে। দেশ চরিতের জন্য উপযুক্ত ভাবনা, দেশ কমানোর জন্য ঠান্ডা স্নিগ্ধ ভাবনা লাগবে। 1 নম্বর মৈত্রী ভাবনা, সবচেয়ে সেরা ঔষধ। প্রথমে নিজেকে, তারপর প্রিয়, মাঝামাঝি শত্রু। 2 নম্বর হচ্ছে নীল কশিন, নীল রং ঠান্ডা, রাগের আগুন নেভায়। পীত কশিন, লোহিত কশিন, স্নিগ্ধ রং। বুদ্ধানুসতি, বুদ্ধের ক্ষমা, মৈত্রী ভাবলে রাগ কমে। দেশ চরিতের জন্য বর্জনীয়, অশুভ ভাবনা শ্মশান, মৃত। 1 নম্বর হচ্ছে অশুভ ভাবনা শ্মশান, মৃতদেহ দেখে আরো রাগ ঘৃণা বাড়বে। 2 নম্বর বুদ্ধের উগ্র মূর্তি, রাগ বাড়ায়। 3 নম্বর বিতর্কমূলক পড়াশোনা, তর্ক করে রাগ বাড়বে। নিজে টেস্ট করো 5টি প্রশ্ন। জ্যামে আটকে গেলে
গালি দিতে ইচ্ছা করে। হ্যাঁ, দোষ। 2 নম্বর, কেউ ভুল করলে শুধরে না দিয়ে থাকতে পারে না। হ্যাঁ, দোষ। প্রশংসা করার চেয়ে সমালোচনা সহজ লাগে। হ্যাঁ, দোষ। 4 নম্বর হচ্ছে পুরনো ঝগড়ার কথা মনে হলে এখনো রাগ হয়। হ্যাঁ, দোষ। 5 নম্বর, ঘর অগোছালো থাকলে মাথা গরম হয় না, কিন্তু মানুষের ভুলে হয়। হ্যাঁ, দোষ। 3টা বেশি হ্যাঁ হলে তোমার মধ্যে দোষ চরিত্র প্রবল। দেশ চরিত্রের বিপদ। 1 নম্বর, অপায়গতি। মরার সময় রাগ থাকলে নরকে যায়। 2 নম্বর, বন্ধু নষ্ট। কেউ কাছে ঘেঁষে না। 3 নম্বর, ধ্যান হবে না। ব্যাপদ নিবরণ সবচেয়ে বড় বাধা। দ্রুত রাগ কমানোর ট্রিক। রাগ উঠলে সাথে সাথে 3 বার মনে মনে বলো, সব্যে সত্তা আবেরা হন্তু, সব প্রাণী শত্রুহীন হোক। আর শ্বাস ছাড়ো, মুখ দিয়ে হুস করে আগুন নিভে যাবে। মনে রাখবে, দেশ চরিত খারাপ না, এই চরিতের মানুষ নীতিবান, অন্যায় সহ্য করে না, সোজা সাপটা হয়। শুধু রাগটাকে মৈত্রী দিয়ে ধুয়ে ফেলতে হবে। মানতে ওইটাই আর তো ওটাই লিখেছে মানতে। তাহলে সবাই চিনতে পারবেন, আর এটা একটু গ্রুপে পাঠিয়ে দেন, তাহলে সবার রাগ চরিত্র চিনতে সুবিধা হবে। এই রাগ চরিত্র না, দেশ চরিত্র। দোষ চরিত্র। তাহলে দেশ চরিত্রের জন্য ভাবনাগুলো এখানে নির্দেশ করা আছে। তারপরে মোহ ইনি মোটা 3 তো নম্বর নাকি থেকে মানতে। 3 নম্বর থেকে আলোচনা করে যাও। উপাসক, আপনি মোহ চরিত্রের লক্ষণগুলো বের করেন। মোহচরিত ও বিতর্ক চরিতের পক্ষে আনাপান স্মৃতি। যারা মোহচরিত ও বিতর্ক চরিত, ওনাদের কিন্তু আনাপান স্মৃতি মানে আনাপান ভাবনা করাই ওনাদের জন্য শ্রেয়। মোহচরিত কারা? যারা মানে আমরা মোহ তো জানি যে অজ্ঞানতা, যারা অজ্ঞানতা বা এই সত্য বুঝতে যেটা অক্ষম। তারপরে আর হচ্ছে যে বিতর্ক চরিত। বিতর্ক চরিত মানে হচ্ছে যে অর্থাৎ আমরা বিতর্ক তো জানি যে চিন্তা, স্থির থাকা, আর এটা হবে যে চিত্ত সবসময় চঞ্চল থাকা, মানে এক চিত্ত থেকে আরেক চিত্ত, মানে শুধু কেবল ছুটাছুটি করে বেড়াই, এটা হচ্ছে বিতর্ক চরিত। তো স্মৃতি মানে শ্বাস প্রশ্বাসের মধ্যে ওইটা পর্যবেক্ষণ করতে হবে, ওই জায়গায় স্থির করতে হবে, এটাই নয়। উপাসক পাইছেন মোহ চরিত্রের লক্ষণগুলো? মানতে পেয়েছি, গ্রুপে দিয়ে দেবো নাকি মানতে? হ্যাঁ, গ্রুপে দেন।
মহচরিত্রের 10টা লক্ষণ আছে, শুধু এই 10টা লক্ষণগুলো একটু পড়ো। এনে পাইছো? পেয়েছি। মহচরিত চেনার 10টি লক্ষণ: চলাফেরা হোঁচট খেয়ে এলোমেলো পা ফেলে, সামনে গর্ত থাকলেও দেখে না, উদ্দেশ্যহীন ঘুরে। এটা হচ্ছে যে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে কাজকর্ম। এটা বুঝে গেছে? মানে কি জিনিসটা কি? কি বলতে চাইছে এটা? এটা হচ্ছে যে অর্থাৎ উদ্দেশ্যহীন ভাবে যেটা ঘুরে আর কি, কোনো ধরনের কোনো কার্যকারণ ছাড়াই মানে পাগলের মতো ছোটাছুটি করে, এটা দিয়ে কোনো বোঝাচ্ছে কিছু যে ঠিকানা নেই। প্রথম হচ্ছে যে প্রথম যেটা উদাহরণ উপমা এটাও ঠিক আছে। অর্থাৎ একবার হোঁচট খাইলে যারা হোঁশের মানুষ, যারা মোহিত নয়, তারা দ্বিতীয়বার থেকে সুন্দর করে হাঁটে, দেখে শুনে হাঁটে, পা ফেলার সময় যত্ন সহকারে হাঁটে। কিন্তু যারা মোহচরিত, এ হোঁচট খাইলে খাওয়ার পরেও সেদারেং বেদারেং করে হাঁটবে। বুঝছেন অমিতা পূর্ব? এটা হচ্ছে যে মোহচরিত চেনার উপায়। তারপরে কোথাও একটা সমস্যাতে পড়ছে, তারপরে একবার গিয়ে সমস্যাতে পড়ছে, ও সমস্যাগুলো ওদিকে আবার যাবে, ও বলে যায় ওখানে গেলে সমস্যা হয়। এটা হচ্ছে যে মোহচরিত্রের একটা জায়গায় গিয়ে একবার কেরেঙ্কাল হয়েছে অলরেডি, কিন্তু আর না যাবার কথা জ্ঞান থাকলে, কিন্তু ও আবার পুনরায় যাবে, আবার এই সমস্যাগুলো ভুগতে থাকে। এগুলোকে বলা হয় মোহচরিত। তারপরে 2 নাম্বার কাজকর্ম অগোছালো অর্ধেক করে ফেলে রাখে, কি করছিল ভুলে যায়, বারবার একই ভুল করে। এটা তো বুঝছেন সবাই। আমরা অনেক সময় এরকম একটা করতে আর একটা করতে চলে যাই, বা ওটা অর্ধেকের মধ্যে পড়ে থাকে কাজ। হ্যাঁ, এই জাতীয় যাদের স্বভাব আছে, এটা প্রায় সময় ঘটে ঘটনাগুলো। একবার দুইবার যে কারো করতে পারে, কিন্তু যখন প্রায় সময় ঘটে তাহলে বুঝতে হবে যে এটা এই মোহচরিত ব্যক্তিদের এরকম হয়। তারপরে অনেক সময় বৃদ্ধ হওয়ার কারণেও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তখনও এই ঘটনাগুলো ঘটে। তখন কি এটা মোহচরিত্রের মধ্যে পড়বে? হ্যাঁ, তখন আমার জ্ঞান শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, এটা মোহ আস্তে আস্তে আমাকে গ্রাস করতেছে, আমি ভুলে যাচ্ছি। অথবা বিভিন্ন রোগের কারণেও এগুলো ভুলে যাওয়া, অর্ধেক কাজ করে বাকি অর্ধেক করতে না পারা, বা ভুলে যাওয়া নানা জাতীয় কারণে এরকম হয়। কিন্তু বুঝতে হবে যে এগুলোই মোহ চারিতার্থ হয়ে যাচ্ছে। তারপরে খাওয়া 3 নাম্বার, স্বাদ বোঝে না, টক না মিষ্টি খেয়াল করে না, বেশি খায় নাকি কম খায় হিসাব নেই। এটা তো সবাই বুঝছেন। কতগুলো মানুষের আছে যে স্বাদ তিতার কোনো কিছুর দরকার নেই, খাবার আছে খায়, বেশি বেশি খাওয়া দরকার না, কম খাওয়া দরকার, এগুলোরও কোনো ব্যাপার নাই। হ্যাঁ, কোনো ভেদ বিচার থাকে না। এরকম যাদের হয় তারা বুঝতে পারবেন সহজে মোহচরিত চেনার এগুলো উপায়, খুব সহজ উপায় এগুলো। খাওয়া দাওয়া দিয়ে এগুলো চিহ্নিত করা যায়। তারপরে দেখা সুন্দর কুৎসিত বাছবিচার নেই, সব এক লাগে, তাকিয়ে থাকে কিন্তু দেখে না। হ্যাঁ, তাকিয়ে থাকে কিন্তু দেখে না মানে অনেক সময় তাকিয়ে থাকে বলতে এমনি দেখেছে ইয়া করে আর কি, ওইদিকে তাকিয়ে থাকে কিন্তু হুঁশ জ্ঞান নেই যে ও কি তাকাচ্ছে বা ওইটা উপলব্ধি করতে পারে না। এই কথাটা বোঝাতে যাচ্ছে মনে হয়, তাকিয়ে থাকে কিন্তু দেখে না, মনোযোগ নাই আর কি। মনোযোগ নেই। ওদিকে চেয়ে থাকে কিন্তু সে দেখতেছে না সেটা, এরকম।
এরকম যদি হয় তাহলেই বুঝতে হবে মোহচরিত। তারপরে তোর পোশাক উল্টো জামা পরলেও টের পায় না, বোতাম খোলা, কাদা লেগে আছে, খেয়াল নেই। হুম এত মানে ইয়া নাই, কাপড় চোপড় যেমন হবে হোক, এভাবে চলতে থাকে। তারপরে ভান্তে এটা মোহচরিত, এটা কেমনে সেটা হয় একটু বুঝলাম না। মোহচরিত মানে ওইটার প্রতি ও আসক্ত হয়ে থাকলে ওইটা না, মানে মোহ এগুলো মানে হচ্ছে কথাগুলো যে, মানে এটা মোহ যাদের মোহ চরিত যাদের, তাদেরকে চিহ্নিত করার উপায়, যাদের মোহচরিত তাদের মধ্যে এই লক্ষণগুলো থাকবে। আর তুমি যে মোহ বোঝাতে চাচ্ছ সেটা হচ্ছে যে রাগচরিত, আমরা আগে পড়ে আসছি, অনুরক্ত হওয়া, মোহিত হয়ে থাকা কোনো একটা কিছুতে। হ্যাঁ, ওটা এক অর্থে বোঝানো। এটা হচ্ছে যে জ্ঞান দুর্বলতা, বিচার বুদ্ধি কম, ওই জাতীয় অবস্থাকে বলা হচ্ছে যে মোহচরিত। ভান্তে এটা কি শুধু কি অহেতুক চিত্তের অধিকারী যারা ওরা থাকে, দ্বিহেতুক বা ত্রিহেতুকের তো এসব না না গুলা না, থাকবে না? ত্রিহেতুকেরও এগুলো থাকবে তো, কেন থাকবে না? ত্রিহেতুকেরও এরকম থাকতে পারে। অধিকাংশ বেলায় ত্রিহেতুকদের এই মোহচরিত্রটা একটু কম হবে, তারা সবসময় খুব বিচক্ষণ। হ্যাঁ, তারপরে আবার এই কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, আমার এই চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো আবার উত্থান পতন হতে পারে, এক এক সময় এক একটা। আমার আগে এটা ছিল, হ্যাঁ, তারপরে এই ধ্যান আদি করার মাধ্যমেও আপনি দেখবেন আপনার এই চারিত্রিক গুণাবলী পাল্টে যাচ্ছে, আগে যেমনটা ছিল তেমন না। এবং স্মৃতি সম্প্রজ্ঞানের কারণেও আমাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বদলে যায়। বদলে গেলে তখনও আবার সেই অনুপাতে, তখন যেই চরিত্র সেই অনুপাতে আমাদের ধ্যান করা উচিত। ধ্যান করলে ওইভাবে বেশি তাড়াতাড়ি ডেভেলপ হয়, লাভ হয়। এগুলো আমরা পড়তেছি মূলত যে কোন চরিত্রের মানুষ কোন কোন ধ্যান করা, কোন কোন অভ্যাস থাকলে কোন কোন ধ্যান আমরা নির্বাচন করব। 40 প্রকার ধ্যানের মধ্যে কোনটা কার সঙ্গে যায়, এই জন্য এগুলো আমরা আলোচনা করতেছি। আর এগুলো 10টা 10টা করে উদাহরণ পড়তেছি, আমাদের যার যার চরিত্র নিজে নিজে নির্বাচন করার জন্যে। কিছুক্ষণ আগে খুব সুন্দর একটা পয়েন্ট আসছে, দেশ চরিত্রের মধ্যে কয়েকটা কোয়ালিটি, এগুলো যদি 10টা দেওয়া আছে, 10টার মধ্যে 5টাও যদি হ্যাঁ থাকে, হ্যাঁ হয়, তাহলে বুঝে নিতে হবে তোমার দেশ চরিত্র। হ্যাঁ, ওই কোয়ালিটিগুলো যদি থাকে বুঝতে হবে যে দেশ চরিত্র। ঠিক এখানেও এরকম কিছু থাকতে পারে। নিজের চরিত্র নির্বাচন করা, সবার সবগুলো আছে টুকটাক, থাকলেও বেশি কোন দিকে ঝুঁকি, এটাই হচ্ছে যে প্রধান কথা, ওটা দিয়ে আমাকে চিহ্নিত করতে হবে। তারপরে ঘর দোর নোংরা পরিষ্কার ভূত নেই, সেখানে যেখানে সেখানে থাকে, গুছাতে বললে বুঝে না, কোথা থেকে শুরু করবে। এটা খুব সুন্দর আছে। ঘরদুয়ার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কোত্থেকে শুরু করবে, কেমনে করবে না করবে, এগুলো ইয়ে হয় না। কাঁচরা থাকলেও ওদের কোনো রকমের এগুলো নিয়ে কোনো ইয়া নাই, ভ্রুক্ষেপ নাই। ওই থাকলে থাকুক, কিছু হবে না। হ্যাঁ, ওভাবে থাকেন, যেমন তেমন ভাবে পড়ে থাকতে ইচ্ছে পারেন তারা, যারা মোহচরিত।
তাদের। তারপরে তারপরে আর নাই? তারপর আছে দোষ, নিজের দোষও বুঝে না, অন্যেরটাও না। কেউ বকলে ফেল ফেল করে তাকাই। দোষ, নিজের আমরা দোষও বুঝে না, অন্যেরটাও রাগচিত্তের না। মধ্যেও দোষ দেখে আসছি, দোষের সিস্টেমটা দেখে আসছি, এবং দেশচিত্তের মধ্যেও দেখে আসছি। আর মোহচিত্তের বেলায় হচ্ছে যে তারা কারো দোষ দেখলেও ফেল ফেল করে তাকায় থাকে, দোষ গুণ এগুলো বোঝার ক্ষমতা থাকে না, নিজের মধ্যেও নিজেরটাও থাকে না, এরকম ভেদ বিচার দোষের দিক থেকেও করে না। তারপরে স্বভাব, সন্দেহ বেশি কিন্তু যুক্তি নেই, পরনির্ভরশীল, আপনি যা বলেন ঘুম কাতুরে। তারা বেশি ঘুমাতে পছন্দ করে। তারপরে নিজস্ব কোনো অভিমত তারা প্রকাশ করবে না, আপনি যা বলবেন, আপনি যা বলেন তাই, আমার কোনো সে নাই, আপনি যেটা বলেন সেটা। নিজস্ব কোনো মতামত দিয়ে কোনো ইয়ে করতে চায় না। আরেকটা কি বলছে যে ঘুম কাতরে? আচ্ছা, তারপরে ভয়, কিসে ভয় পাবে বুঝে না, সাপ দেখলেও ধরতে চায়, আবার অকারণে ভয় পায়। অমিতাভ্র বুঝছেন না, মানে কোথায় ভয় পাওয়া দরকার, কোথায় পাওয়া দরকার নাই, এগুলো বুঝে না। না বুঝলে বলিয়েন, যেটা যেটা আলোচনা করার দরকার সেগুলো আলোচনা করব, নাহলে এমনি পড়ে যাইলে ভালো। আচ্ছা বাবা। হ্যাঁ, নে। উপাসক, এরপরে বিতর্ক চরিত্রটাও একটু বাইর করেন, এনেই তারপরে আহ, তারপর হচ্ছে ধ্যানে বাধা, স্তনমিদ্ধ, আলসেমি, ঘুম, ধ্যানে বসলেই ঢুলে, বিচিকিৎসা, সন্দেহ, ধ্যান করে কি হবে, এই দুটোটা আছে। বলো, এগুলো একটু করে ব্যাখ্যা করো। স্তনমিদ্ধ হচ্ছে যে আপনার আলসেমি, মানে সবসময় একটা অলস অলস ভাব নিয়ে থাকে, ধ্যানে বসলেও তখন সেটা এই সবসময় যে ঘুমালো যে ইয়াটা থাকে আর কি, এটা হচ্ছে যে স্তনমিদ্ধ। আর বিচিকিৎসা, এটা হচ্ছে সবসময় একটা সন্দেহ নিয়ে থাকে, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, মানে তারপর যে ধ্যান করলেও কি লাভ হবে, ও ধরনের একটা সন্দেহ সবসময় থাকে, এটা হচ্ছে যে বিচিকিৎসা। মানে এই দুটাই চিত্ত যাদের থাকে, ওরাই হচ্ছে দেশচরিত। মোহচরিত। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মোহচরিত। শেষ হয়েছে? হ্যাঁ, যাদের মোহচরিত তারা কি কি ধ্যান করবে? আনাপান স্মৃতি ভাবনা, মোহচরিতের আবার তিনটি প্রধান দোষ, একটা হচ্ছে বিচিকিৎসা, একটা হচ্ছে স্তনমিদ্ধ, একটা হচ্ছে যে উদ্ধত্ত আর কৌকৃত।
এগুলো 3টি বড় দোষ এবং ওগুলো তো আছেও। হ্যাঁ এগুলো থাকলেও বুঝতে হবে যে হ্যাঁ, আমার কাছে আমি মোহচরিত এবং হ্যাঁ এগুলো কিন্তু দোষ। তো দোষ যেহেতু এগুলোকে তো অবশ্যই অপসারণ করা উচিত। দোষ না করতে চাইলে। তারপরে এখানে মোহচরিতের জন্য উপযুক্ত ভাবনা কি? আনাপান স্মৃতি, তারপরে মরণানুস্মৃতি, তারপরে আরেকটা কি? ছাড়ি ধাতু। ছাড়ি ধাতু ওটা কোনটা আবার? পটবী ধাতু, আপধাতু, বায়ুধাতু ভেদে ওই চারি ধাতুকে কেন্দ্র করে ধ্যান করা। চারি ধাতু ভাবনা। এটা তো দশ অনুস্মৃতির মধ্যে নাই। হ্যাঁ, দশ ভাবনা যেটা দশ দশ অনুস্মৃতি ওটা তো নাই। দশ অনুস্মৃতির কথা কি শুধু বলা হয়েছে? না এখানে বইয়ের মধ্যে আছে যে কি? বইয়ের মধ্যে আছে যে আনাপান স্মৃতি ভাবনা, কিন্তু এখানে আনাপান স্মৃতি একটা দিয়েছে, কিন্তু একটা দিয়েছে যে আবার এটা তো কি বোঝাচ্ছে এটা দিয়ে? শুধু হ্যাঁ আনাপান স্মৃতি ভাবনা নাকি আরো অন্য কিছু অন্যগুলোও আছে? অনুস্মৃতি তারপর ভাবনা এখানে সবগুলো হইলেও আরেকটা হচ্ছে না। আলোক বুঝিনি। বাংলা দশ অনুষ্ঠিত আছে, তো ওই দাগটা দশ অনুষ্ঠিত আছে। দশ অনুস্মৃতি সবগুলো করার জন্য বলা হচ্ছে যে মোহচরিতকে। না, আমি সেটা বলতেছি না, যেটা দাগ আছে বলতেছেন ওটা তো ওখানেও আছে। ও দশ। ঠিক আছে, তাইলে দাগের কোনো ব্যাপার নেই। এখানে বলছে যে চতুর্ধাতু, তারপরে বলছে যে আরেকটা হচ্ছে এটা শরীরকে পৃথিবী, জল, আগুন, বায়ু দিয়ে ভাগ করা, এতে প্রজ্ঞা বাড়ে। তারপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আলোক কসিন, সাদা আলো কল্পনা, মোহের অন্ধকার কাটে। আর 5 নাম্বার হচ্ছে যে বুদ্ধানুস্মৃতি, বুদ্ধের এখানে প্রজ্ঞার কথা বাবা। এতগুলো এই কিন্তু নাই। 5টা স্মৃতি। এখানে কিন্তু এই জায়গায় কিন্তু এতগুলো লেখা নাই। ওগুলো এমনি লিখে রাখা দরকার সবার। যেমন এখানে শুধু আনাপান স্মৃতি ভাবনা আছে যে মোহচরিতের পক্ষে, যেমন আলোক সংজ্ঞা, এটা লিখে রাখতে হবে সেই সঙ্গে। অমিতা বড়ুয়া বুঝছেন? আলোক সংজ্ঞা, তারপর কি কি ধ্যানের নির্দেশ দেওয়া হয়েছে? চারি ধাতু ভাবনা, আরেকটা কি? আনাপান স্মৃতি ভাবনা, তারপর আলোক সংজ্ঞা ভাবনা, বুদ্ধানুস্মৃতি ভাবনা। তারপর আরেকটা হচ্ছে চতুর্ধাতু। চারি ধাতু আর কিছু নাই না? না। ঠিক আছে, উপাসক বিতর্ক চরিত্রটা বের করছেন? বানতে তারপরে তো ওই যে শ্রদ্ধাটা আছে, বানতে শ্রদ্ধা একসঙ্গেই আছে, শ্রদ্ধাটা পাঠানো আছে এগুলো? হ্যাঁ পাঠাই দিয়েছেন? বানতে, হ্যাঁ শ্রদ্ধাটা পাঠিয়েছি বানতে। আর বিতর্কতা পাঠান নাই? বিতর্কটা তো একদম লাস্টে। আচ্ছা সিরিয়ালি ওই তো এখানে ঢুকে গেছে যে মোহচরিত ও বিতর্ক চরিত্র দুইটা একসঙ্গে লেখা হয়েছে যে সেজন্য। ও না, ওই আমি 6টা চরিত্রের মধ্যে সিরিয়াল যেটা 4 নম্বর, 3 নম্বর আছে, 3 নম্বরে মোহ চরিত্র, 4 নম্বরে শ্রদ্ধা আছে। হ্যাঁ, শ্রদ্ধাটা দেন। হ্যাঁ, শ্রদ্ধাটা দিয়েছি। এখানে বানতে আরেকটা বলেছে যে মোহচরিত সেটা কিভাবে বুঝতে পারা, মানে 5টা প্রশ্ন দিয়েছে। এটাই বলতেছিলাম আমি। এগুলো 5টা বিষয়ের মধ্যে কয়টা? 4টা যদি হ্যাঁ হয় তাহলে মোহচরিত। 3টা যদি হ্যাঁ হয় তাহলে সেটা মোহচরিত। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। বলো। কাল কি খেয়েছো মনে করতে কষ্ট হয়,
হ্যাঁ মোহ। কেউ কিছু বোঝালে হ্যাঁ হ্যাঁ বলো, কিন্তু পরে ভুলে যাও। এগুলো এটাও একসঙ্গে যদি আলোচনা হ্যাঁ করে হয় করে এটা চলে মোহ। যাও। এক নাম্বার বানতে এক নাম্বার সবাই বুঝছে কিনা আবার একটু পরিষ্কার করে বলে একেবারে শেষ করো। কাল কি খেয়েছে মনে করতে কষ্ট হয়। এটা যদি হ্যাঁ হয় তাহলে এটা হচ্ছে যে মোহচরিত। অর্থাৎ গতকালকে কি কি খেয়েছে, কোন বেলায় কি খেয়েছে, সেটা যদি আজকে এসে যদি মনে করতে না পারে বা মনে করতেও যদি কষ্ট হয় বা অনেকক্ষণ ভাবতে হয়, তখন সেটা হচ্ছে যে মোহচরিত। তারপরে তারপর 2 নাম্বার হচ্ছে কেউ কিছু বোঝালে হ্যাঁ হ্যাঁ বলো, কিন্তু পরে ভুলে যাও। এটাও মোহচরিত। এটা তো বানতে আমরা সবাই আছি। তিনটা হ্যাঁ হতে হবে, তিনটা না, হ্যাঁ 3টা 5টার হতে মধ্যে হবে। 3টা যদি হ্যাঁ হয় তাহলে মোহচরিত। আবার সেখানে এটা আমাদের বেলায় হবে না। আরেকটা কথা আবার আমরা আগে আলোচনা করেছি, সবগুলোর মধ্যে হয়তো সব এরকম টিক চিহ্ন পড়বে, পড়ার পরেও কোনটা এগুলোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আমার মধ্যে কাজ করে ওটার দিকে প্রথমটা ক্যান্সেল করতে হবে, তারপরে আর 5টা থাকবে, 5টার পরে আবার দেখলাম 5টাকে যাচাই করে, তখন 4টা, হ্যাঁ এভাবে করতে করতে একটা বা দিতে দিতে ওই লাস্ট পর্যন্ত ওটা পাওয়া যাবে, তারপরে ওইটা আপনার নির্বাচন করা, তখন এভাবেই হবে আর কি। তারপরে ধ্যান বা পড়তে বসলে 5 মিনিটে ঘুম পাই। এটা যদি হ্যাঁ হয় তাহলে এটাও মোহচরিত। ধ্যান করতে বসলে এবং পড়তে বসলে 5 মিনিটে ঘুম চলে আসবে, এটা হচ্ছে যে মোহচরিত। তারপরে বান্দা 5 মিনিট ছাড়া যদি আর একটু বেশি হয় তাইলে তাহলেও 5-7 মিনিট বা 10 মিনিট একটা ইয়া দিয়েছে আর কি, এটা আমরা একটা বিচার করে নেব। ভান্তে এটা এটা 5 মিনিট যদি পড়তে বসে ঘুম চলে আসে, ধ্যানে বসলে ঘুম চলে, তো এটা তো পুরোটাই পড়বে। এটা যে 5 মিনিট বা 10 মিনিটের কোনো না বিষয়, একটা কারণ পড়ার এটা তো কোনো কথা না, এখানে যে কোনো 3টা পড়তে হবে বলছে না। না সেটা তো বুঝছি না, এটা আর কি, এটা এখন তো বর্তমানে আমাদের এগুলো সবগুলোই চলে আসছে। আগে মনে থাকতো সবকিছু থাকতো, এখন থাকে না। এখন ওই যতক্ষণ বলে ততক্ষণ তারপর মনে থাকে না। এই মোহাম্মদের সবকিছু এখন চলে আসছে আমাদের এই যে বুড়া হইলে যারা যারা জ্ঞানবৃদ্ধ নয় হম তাদের এগুলো সবগুলো এরকম হবে। জ্ঞানবৃদ্ধ বুঝেন তো, এখন তো সবগুলো চলে আসছে। আগে জ্ঞা- মনে থাকতো, আগে সবকিছু থাকতো, এখন থাকে মানে না। শরীর দিয়ে যারা বুড়া তাদের এগুলো হম সবগুলো এমনি অটোমেটিক ভাবে চলে আসবে। চলে আর যারা জ্ঞান দিয়ে বুড়া এদেরকে দেখবেন যে যত বুড়ো হবে তাদের জ্ঞান তত বাড়তে থাকবে, আসছে। তাদের আচার আচরণ কথাবার্তা চালচলন, সাদা কাপড়ের সঙ্গে সঙ্গে তাদের সমস্ত কিছু তারা আস্তে আস্তে শুভ্র করে ফেলেন। কিন্তু যারা জ্ঞানবৃদ্ধ নয় মানে প্রতিনিয়ত জ্ঞান চর্চা করে আসে নাই যারা, তাদের মধ্যে এগুলো হবে, মোহ এটা অটোমেটিক ভাবে চলে আসবে। কেন? তার স্নায়ুগুলো দুর্বলতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে, ব্যারামাদির কারণে, এই জন্য ডায়াবেটিসের কারণে বেশি হয়েছে। ডায়াবেটিসের কারণে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা যখন শক্তিশালী হয়ে যাবে তখন তাদের জন্য এই ভাবনা যেগুলো নির্দেশ করা আছে এখানে এগুলো করতে হবে। হ্যাঁ তারপরে তারপর 4 নাম্বার হচ্ছে এটা করলে কি হবে, সিদ্ধান্ত নিতে পারে না। এটা যদি হ্যাঁ হয় তাহলে এটাও মোহচরিত।
এটা করলে কি হবে বলতে যে কোনো একটা কাজটা মানে কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। তারপরে রাস্তায় কেন এসেছো ভুলে যাও, এটা হচ্ছে যে মোহচরিত। ঘর থেকে বের হয়ে কদ্দূর গিয়ে কিলে বাড়িলাম যে আর মনে পড়ে না। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে মোহচরিত। তারপরে এটা যদি হ্যাঁ হয় তাহলে নিশ্চিত। তাহলে কয়টা হলো? হয়ে গেছে সব? 5টা। শেষ হয়েছে? হ্যাঁ, 3টার বেশি হ্যাঁ হলে মোহচরিত প্রবল। প্রবল বলেছে একদম। হ্যাঁ, তাহলে যাদের যাদের 3টার বেশি হ্যাঁ হয়েছে তারা মোহচরিত হিসেবে হ্যাঁ আনাপান স্মৃতি করতে হবে। আর আনাপান স্মৃতি অবশ্য মোহচরিতের জন্য যেমন, আবার এটা এমনি সব মানুষের জন্য প্রযোজ্য। সবার জন্য প্রযোজ্য। কিছু ধ্যান আমরা পাবো। আমাদের কোনো কিছু বিচার করতে হবে না, কোন চরিত্র দেখতে হবে না। সব চরিত্রের জন্য কিছু ধ্যান আছে, এগুলো আমরা পাবো আস্তে করে। এটা এটা আমাদের মোহচরিতের বিপদ, তারপরে সমাধান। মোহচরিতের বিপদও আছে আবার না? হ্যাঁ, ওটা হচ্ছে অপায় গতি। মোহ পড়লে পশু প্রেতকুলে জন্ম। মোহচিত্ত নিয়ে পশু ও প্রেতকুলে জন্ম হয়। তারপরে এটা তারপর অপায়গতির হচ্ছে এটা মধ্যে আর কি। অপায়গত। তারপর ঠকে যাওয়া, সবাইকে বিশ্বাস করে যাচাই করে না। কালাম সূত্র পড়ে পড়ো, সময় নষ্ট, উদ্দেশ্যহীন গোড়া, রুটিন বানাও গুরু ধরো। খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, কালাম সূত্র পড়তে বলছে। কালাম সূত্র পড়তে বলছে। কালাম সূত্র তো সবার কাছে একবার পড়ছিলেন যে, জানা আছে না সবার? না পড়েন না? এটা কালাম সূত্র একদিন পড়ে নেব আর কি। একদিন পড়ে নেব, বেশি বড় না। তারপর ধ্যান হবে না। হ্যাঁ, ধ্যান হবে না। ঘুম আর সন্দেহ, হাঁটা ধ্যান করো, আলোতে বসো। হাঁটা ধ্যান করতে বলছে বেশি, এবং আলো জায়গায়, অন্ধকার জায়গায় না বসে আলো জায়গায় বসতে বলা হচ্ছে। তারপরে আর নাই। আর বলছে যে মোহ কাটানোর ডেইলি ট্রিক, কিভাবে মোহকে কাটানো যায়। সকালে ঘুম ভাঙতেই আমি মানুষ, আজও মরতে পারি, সময় নষ্ট করব না। এটা মানে ঘুম ভাঙতেই মানে আমি মানুষ, আজও মরতে পারি, সময় নষ্ট করব না। এটা 3বার ভাবতে হবে। এগুলো হচ্ছে যে মোহ কাটানোর ঠিক। আর আছে কাজের আগে আমি এখন কি করছি নিজেকে জিজ্ঞেস করো। ধ্যানে ঘুম এলে উঠে চোখে জল দাও, হাঁটো, আলোতে বসো। মনে রাখবে মোহচরিত খারাপ না, এরা সরল, হিংসা কম, ঝগড়া করে না। শুধু স্মৃতি আর প্রজ্ঞা বাড়ালে শ্রোতাপন্ন হয়ে যাবে। বুদ্ধির 2 অগ্রশ্রাবক সারিপুত্র বুদ্ধিচরিত, মুদগলায়ন মোহচরিত ছিল। উপাসিকা অমিতা বড়ুয়া এই কাগজগুলো ফটোকপি করে বের করে রাখবে না, এই লেখার চেয়েও পুরো পেজগুলো যেটা দেওয়া হয়েছে ওগুলো ছবি তুলে বের করে ফেললে ভালো। বইয়ের সময় থাকলে বলে এতগুলো লেখাও কষ্ট। ওই পেজের সঙ্গে অ্যাড করে রেখে দিলে থাকবে, কাউকে আবার যখন আলোচনা করবেন পড়াবেন সুবিধা হবে। আর এমনি বইয়ের মধ্যে তোগাইতে গেলে আপনারা ইয়ার মধ্যে পাবেন, বিশুদ্ধি মার্গ নামক একটা বই আছে, বিশুদ্ধি মার্গ। ওই বইয়ের মধ্যে এগুলো আছে, চরিত্র নির্বাচন।
তারপরে এটা আমাদের পুদ্গল্পয়তি না, না, যেটা বিশুদ্ধি মার্গ এটা একটা বই। এটা অনলাইনেও আছে। এটা বিশুদ্ধি মার্গ বইটা অনলাইনেও আছে, আপনার অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন। তারপরে বোধহয় আমাদের এই ত্রিপিটক অ্যাপস যেটা আছে, ওই অ্যাপসের মধ্যেও বোধহয় আছে এই বইটা। ভান্তে পুদ্গল্পয়তিতে পড়ছিলাম না, মানে কে কি রকম পুদ্গল টাইপ মানে এটা মাহিয়া হয় হচ্ছে যে ওটা কে। পুদ্গল আলোচনা, ওটা আলাদা। তারপরে এখানে আর কোনো কথা আছে চরিত্রের মধ্যে? এখানে লাস্টে হচ্ছে যে তোমার মধ্যে মোহচরিতের লক্ষণ মিলছে, তাহলে আনাপান স্মৃতি দিয়ে শুরু করবে। 1 থেকে 10 পর্যন্ত শ্বাস গুনতে পারো। এটা আনাপান স্মৃতি করার আর একটা টেকনিক। হ্যাঁ, শ্বাস অনেক সময় আমাদের এটা সরাসরি শুধু শ্বাস দেখতেছি এরকম হইলে অনেকের ইয়া থাকে না, ঠিকঠাক মতো থাকে না। একাধারে শ্বাস নিচ্ছি, ফেলছি, একটাও মানে একবার হয়েছে এটাও তিনি স্মৃতিতে রাখেন। তারপরে আবার 2 এর কার্যক্রম শুরু হলো, 2 এভাবে 10 পর্যন্ত আনাপান স্মৃতি ভাবনা করার একটা কলা কৌশল, এগুলো টেকনিক। তারপরে হ্যাঁ, এটা আমি 50 পর্যন্ত করি, যতক্ষণ বয়সে। 50 পর্যন্ত? হ্যাঁ, আমার বাংলা। ও ঠিক আছে। তারপরে তারপর হচ্ছে যে শ্রদ্ধা জড়িত, এটা পড়তে হবে। হ্যাঁ, সবগুলো এভাবে আমরা তো কতবার এর আগেও এগুলো আমরা তেমন একটা পড়ি না, এমনি এমনি ইয়ে করে চলে গেছিলাম। তবে এটা অত্যন্ত জরুরি। চরিত্র নির্বাচন না করলে, এতদিন আমরা যা পড়ে আসছি, চরিত্র নির্বাচন করার পরে আমরা নির্দিষ্ট ধ্যান প্রণালীগুলো ওই ধ্যান আমার করা উচিত, এবং ওই ধ্যানগুলো আমরা খুব ভালো করে শিখব। যেটা যেটা আমার মধ্যে আমার সঙ্গে যাচ্ছে সবগুলোই তো আমরা আলোচনা করে যাব, কিন্তু যার যার ব্যক্তিগতভাবে চরিত্র নির্বাচন করে ওই বিষয়গুলো আপনারা বারবার জোর দিয়ে পড়বেন, এবং আমরা এটা বারবার আলোচনা করব এখানে, প্রয়োজনে আপনার সাথে সবাই আমরা আলোচনা করব। হ্যাঁ, তারপরে এগুলো তখন আমরা বাড়িতে বসে করতে পারবো আমরা। আগে আগে তাইলে বানতে বিতর্ক চরিত এটা বলি, শ্রদ্ধা না, চরিত বিতর্ক হচ্ছে যে এটা 4 নম্বর। লাস্টে আছে বলতেছে তো। না, আমরা 3 নাম্বার আলোচনা করছি না, মোহচরিত। না, ওখানে এখানে আছে অসুবিধা নাই। চরিত। এটা 5 নাম্বারের মধ্যে আছে, 6 নাম্বারের মধ্যে আছে বিতর্ক চরিত। এখন তুমি শ্রদ্ধা চরিত পড়ো। পাঠানো হয়েছে এটা। তারপরে আসবে যে বুদ্ধি চরিত। তুমি আগে বলেছ তোমার মধ্যে এটা বেশি। বিশুদ্ধি মার্গের 3য় পরিচ্ছেদের মতে শ্রদ্ধা চরিত মানে হচ্ছে যে বিশ্বাস, ভক্তি প্রধান স্বভাব। বানতে এটা কেন বললো আবার ভক্তি প্রধান স্বভাব? এই যে ভক্তি প্রধান স্বভাব বলতে, শ্রদ্ধা আমরা কি দিয়ে প্রকাশ করি? শ্রদ্ধা আমরা ভক্তি দিয়ে প্রকাশ করি না। ভক্তি বলতে নমনীয় হওয়া, মাথা নত করা, বা সরলভাবে ওটাকে মেনে নেওয়া, ওই বিষয়টার প্রতি গৌরব উৎপন্ন করা, এগুলোকে ভক্তি বলা হয়। ঠিক আছে? আর আমরা অন্ধভক্তি যেটা, সেটা হচ্ছে যে কোনো কিছু না বুঝে না শুনে ভক্তি উৎপন্ন করা,
ওটাইও ভক্তি, ওই অর্থে আমরা বিশেষ ব্যবহার করি ভক্তিটাকে। হুম। বুঝা গেছে এখন? বান্তে, হ্যাঁ এটা ঠিক আছে ভক্তি। তো শ্রদ্ধা মানে তো হচ্ছে যে বান্তে বিচার বিশ্লেষণের মাধ্যমে পরীক্ষিত ভাবে। হ্যাঁ, তারপরে পরীক্ষিতভাবে হওয়ার পরে তার মধ্যে এই ভক্তি ভাবটা কি আসবে না? কায়িক অবয়ব হ্যাঁ হ্যাঁ, ওইটা তো এবং মানসিক অবয়বটা আসবে না? আমি যখন কারো প্রতি বিশ্বস্ত হইলাম, শ্রদ্ধান্বিত হইলাম, আমার এটা আসবে না ক্রমান্বয়ে? ওটাই, এটা ভক্তি স্বভাব। ভক্তিটাকে তারপরে রাগ, দেশ, মোহ অকুশল মূল, আর শ্রদ্ধা, বুদ্ধি, বিতর্ক কুশল মূল। তাই শ্রদ্ধা চরিত ভালো চরিত, শ্রদ্ধা চরিত চেনার 12টি লক্ষণ। শ্রদ্ধাচরিত এই চলাফেরা, এতক্ষণ যেগুলো আমরা পড়ে আসছি, এগুলো তো সবগুলো সমস্যা, সবগুলো দোষ দেখানো হয়েছে। এই শ্রদ্ধাচরিত কিন্তু ভালো এগুলো। এটা যাদের থাকবে, তারা আমরা ভালো হিসাবে আমরা নিজেকে মনে করতে পারবো। 12টি লক্ষণ আছে, খুব সতর্ক হয়ে শুনবেন এবং কোনোটা লক্ষণ না বুঝলে জিজ্ঞেস করবেন। আমরা এমনি দ্বিতীয়বার তেমন একটা আলোচনা করব না, পড়তে পড়তে এ নিয়ে একটু করে আলোচনা করে করে চলে যাবে তাড়াতাড়ি। চলাফেরা শান্ত, ধীর, প্রসন্ন মুখে হাঁটে, গুরুর সামনে মাথা নিচু করে। শ্রদ্ধা চরিতের সময় শান্ত থাকে, ধীর থাকে এবং প্রসন্ন মুখ থাকে। গুরুজন সামনে দেখলে তখন মাথা নিচু করে হাঁটে। তারপর হচ্ছে কাজকর্ম, পূজা, সেবা, দান খুব গুছিয়ে করে, তাড়াহুড়ো নেই, শ্রদ্ধা নিয়ে করে। এটা তো বোঝা যাচ্ছে। তারপর খাওয়া, পরিষ্কার খাবার পছন্দ, খাওয়ার আগে ভগবানকে নিবেদন করে। ভান্তে এটা কেন বললো খাওয়ার আগে ভগবানকে নিবেদন মানে? শ্রদ্ধা রাখে যে। ভগবানকে মানে সম্মান নিবেদন করে, বা অনেকে আছে না, যেমন আমাদের পাহাড়ি অনেক সম্প্রদায়ের মধ্যে আমি কিছু কিছু বিষয় দেখেছি, তারা খাওয়ার আগে ইতিপিছু শব্দ উচ্চারণ করে তারপরে খাবার খায়। অনেকের মধ্যে সাপে সাত আহারের টিকা, অর্থাৎ সকল প্রাণী আহারের উপরে নির্ভরশীল, সুতরাং এই আহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেহ বাঁচিয়ে রাখা। এই জাতীয় কিছু কথোপকথন আছে, ওই জাতীয়। এটা ভগবানকে নিবেদন মানে হচ্ছে যে এটা। আর এখানে যেটা লিখতে চেয়েছে মূলত সেটা হচ্ছে যে খাবার আগে আমরা যে পূজা করি ওই পূজার সিস্টেমটার কথা আসছে আর কি। হ্যাঁ, যে কোনো খাবার বানাইলে পূজা করবে, পূজা করার পরে তারপরে খাবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তারপর হচ্ছে যে দেখা, বুদ্ধমূর্তি ভিক্ষু দেখলে হাত জোড় করে, চোখে জল আসে। বুদ্ধমূর্তি চোদ্দ ভিক্ষু দেখলে হাত জোড় করে, চোখে জল আসে। এটা হচ্ছে যে শ্রদ্ধাচরিত মানুষের লক্ষণ। তারপর পোশাক, পরিষ্কার, সাদাসিধে, সাজগোজ কম কিন্তু পরিপাটি। তারপর হচ্ছে ঘরদোর, ঘরে বুদ্ধের আসন, ফুল, ধূপ থাকে, নোংরা নোংরা রাখে না। দোষ আর গুণ, অন্যের গুণ দেখে দোষ দেখলেও ক্ষমা করে দেয়, কর্মফল ভাবে।
তারপর হচ্ছে 8 নাম্বার, মিষ্টি কথা, বিনয়ী। আপনি যাই বলেন টাইপ, তর্ক করে না। আর 9, দান করতে ভালোবাসে, ভিখারিকে ফেরায় না, দিয়ে আনতে পারি। তারপর 10 হচ্ছে যে আবেগ, ধর্মের গান, দেশনা শুনে কাঁদে, রোমাঞ্চ হয়। এগুলো তো বোঝা যাচ্ছে, সেজন্য আর আলোচনা করতে হবে না, এমনি পড়ার মধ্যে বোঝা যাচ্ছে এটা। তারপর হচ্ছে বিশ্বাস, গুরু ত্রিরত্নের প্রতি অটুট বিশ্বাস, যুক্তি খোঁজে না। তারপর ধ্যানে বাঁধা, অতি ভক্তি, গুরুর রূপ দেখে ধ্যানে নিমিত্ত আসে না, আবেগে বাসে। এই 12টা হচ্ছে যে শ্রদ্ধা চরিতের উপমা। দীপেন বাবু কোনোটা বুঝেন নাই বলে মনে হয়েছে? বার্তা লাস্টেরটা একটু ওই গুরুর ধ্যানে বাধা, গুরুকে- ওইটাই বোঝা যাচ্ছে না। অমিত গুরু বলছেন যে একেবারে লাস্টেরটা না? হ্যাঁ বাবা। ধ্যান বসলে অনেকে আছে না, আমি বুদ্ধকে দেখি, বাপরে আমি ধ্যানে বসি যে এখন বুদ্ধকে দেখি, এরকম বলতে অনেককেই শুনবেন। হ্যাঁ, বসলে মাত্র আমি বুদ্ধকে দেখতে পাই, এ মনে করে যে একটা কিছু হয়ে গেছে, বুঝছেন? এটা হচ্ছে যে ওই শ্রদ্ধা চরিত্রের এটা লক্ষণ, এরা এরকম করে দেখবে। হ্যাঁ, কিন্তু কাজের কাজ তো কিছু না এটা দেখার মাধ্যমে। লাইনটা আবার পড়তে হয়নি। অতি ভক্তি, হুম, ধ্যানে বাঁধা অতি ভক্তি, গুরুর রূপ দেখে না, না গুরুর রূপ দেখে হুম, ধ্যানে নিমিত্ত আসে না, আবেগে বাসে। হ্যাঁ, এটা হচ্ছে যে ধ্যানের মধ্যে এটা বাধা কিভাবে হতে পারে শ্রদ্ধাটা। বেশি শ্রদ্ধা বুদ্ধের প্রতি, অতি শ্রদ্ধা হয়ে সারাক্ষণ বুদ্ধকে দেখবে, অথবা গুরুভান্তের দেশনা করেছে, ওই গুরুভান্তের দেশনাগুলোই ওনার চোখে ভাসবে, বা গুরুভান্তেকে চোখে ভাসবে। এটা গুরুর প্রতি শ্রদ্ধা হয় যে বিষয়ের প্রতি। তাহলে এটা করতে গিয়ে আমার কি হলো, আমি যে নিমিত্তের মধ্যে যে আলম্বন আমি নিয়ে গ্রহণ করেছিলাম, ওই আলম্বনটা আমার থাকলো না, আরেক দিকে চলে গেল। এটা হচ্ছে যে বাধা। তারপরে আর উপাসক কি বলছেন যে উপাসক বানতে বুঝে গেছি, হ্যাঁ, ঠিক- ওইটাই বানতে 10 নম্বরটাই, লাস্টেরটাই। ঠিক আছে। তারপরে শ্রদ্ধা চরিতের উপমা, পরিষ্কার কাপড়ের মতো, যেই রঙে ছুপাবে সেই রং ধরে। ঠিক ভালো গুরু পেলে শোনা, খারাপ গুরু পেলে শেষ। বা পূর্ণিমা চাঁদের মতো, স্নিগ্ধ, শান্ত, প্রসন্ন। এটা না বুঝে থাকলে বলেন। তারপরে বুঝছি বার্তা। মানে শ্রদ্ধা চরিতের উপমা হচ্ছে যে ভান্তে যেটা কাপড় দিয়ে, যেটা উদাহরণ দিয়েছে যে সাদা রঙের, মানে সাদা ওই রঙের কাপড়কে কাপড়ের যে মতো আর রঙে কি। দিবে না কেন, হুম, যে হ্যাঁ যে কাপড়ে রঙে ইয়া করবে না কেন, সেই রং ধারণ করবে ওই কাপড়টা। ঠিক বলছো যে যদি শ্রদ্ধা চরিত যারা আছে ওরা যদি ভালো গুরু পায় তাহলে শোনা, যদি খারাপ গুরু পেলে তাহলে হচ্ছে যে শেষ। হুম, ভান্তে খারাপ গুরু পেলে শেষ মানি কেন, এই কথাটা কেন আসলো ওদের ক্ষেত্রে? শ্রদ্ধা চরিত মানি তো ওরা তো ভান্তে বিচার বিশ্লেষণ করে, ওরা ওভাবে সামনের দিকে এগোয়, ওমা ওরা এত বিচার কিছু করে জানা করে কি? সেটা। শ্রদ্ধা তো এমনি এমনি হয় না, শ্রদ্ধা তো কোনো নর্মাল জিনিস না। শ্রদ্ধা তো তোমার এটা চর্চার বিষয়, এটা অনুশীলনের বিষয় আছে। শ্রদ্ধা তো কারো আপনা আপনি হয়ে যায় না, নাকি হয়ে যায়? না বানতে, বানতে তাহলে যদি ওরকম হয়, আমরা তো অনেক দেখেছি যে মানে আমাদের গুরুভক্ত যেগুলা বেশি, হুম,
তো ওইটা কি শ্রদ্ধার কারণে হচ্ছে? মানে হ্যাঁ, ওনারা হ্যাঁ। ওনাদের গুরু ছাড়া কোনো মানে কিছু বুঝে না। যাকে পাবে ওই মুহূর্তে তারা তার পেছন পেছন ছুটে যাবে। যাকে পাবে মানে তার পেছন পেছন ছুটে যাবে। আমরা এরকম অনেক পেয়েছি। হ্যাঁ, যেটাই বলি না কেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমি এই হঠাৎ করে কথা বলতে, বলতে হ্যাঁ, হ্যাঁ বলতেছে তো সারাক্ষণ। তো উল্টা করে একটা কিছু বললাম। তাতেই হ্যাঁ বলছে। তারপরে তো তাদেরকে ধরলাম আরকি। যে এরকমটা উচিত না। আপনাদের অধিকাংশ জনের এটা চাকমা এলাকায় থাকাকালীনের ঘটনা। যেটা বলুক সেটা হ্যাঁ, যেটা বলুক সেটা হ্যাঁ। এভাবে হলে আপনারা কখনো সঠিক গাইডলাইন আপনারা পাবেন না। সবসময় এরকম চলতে থাকবেন। তো এটা বুদ্ধ নিষেধ করেছেন। বুদ্ধ নিজেই বলেছেন আমরা স্বখাদ ভাগবত ধর্ম আলোচনা করার সময় এগুলো আমরা পড়েছিলাম মনে আছে। যেকোনো কথা, যেকোনো বিষয় বিচার বিবেচনা করা, আর এই বিচার বিবেচনা করার জন্য একটা নির্দিষ্ট একটা শক্তির প্রয়োজন হয়। ওই শক্তিটাকে আমরা শ্রদ্ধা নামে আখ্যায়িত করি। তো এই শ্রদ্ধা হওয়ার ঠিক পূর্ব মুহূর্তের মানুষটা শ্রদ্ধাচরিত হবে আর কি। এটা ঠিকঠাক গাইডলাইন পাইলে শ্রদ্ধাচরিত সে হবে। কিন্তু ওরকম হওয়ার ব্যক্তিগুলো যেরকম গুরু পাবে সেরকম হয়ে যাবে। যেরকম গুরু পাবে সেরকম হবে বলতে আমরা তো এখন এটা খুব ভালো করে বুঝি। সবকিছু বিচার বিবেচনা করবে না। একটা দিক দেখে একদম ছুটতে থাকবে। আমি কি পাচ্ছি না পাচ্ছি ওগুলোর কোনো কিছুর মধ্যে যায় আসে না। সবাই যাচ্ছে আমিও যাচ্ছি, সবাই ছুটছে আমিও ছুটছি। এরকম। এটা হচ্ছে যে বিচারহীনভাবে। আরো কি কথা আছে যে এখানে? এগুলা সবগুলা না, এখন শ্রদ্ধা চরিত আর রাগ চরিত দুইটা ইয়া দিয়েছে। রাগ চরিত আর শ্রদ্ধা চরিত। পরিষ্কার পছন্দ, নিজের পূজার জন্য তারপর সুন্দর পছন্দ দিয়ে শ্রদ্ধা দিয়ে দান করে, নাম যশের জন্য কর্মফল বিশ্বাস করে, গুরুর কাছে রূপ গুণ দেখে আসক্ত করে। বোঝা যাচ্ছে না? বুঝলে এর পরেরটা যাও, না বুঝলে আলোচনা করো। রাগ চরিত আর শ্রদ্ধা চরিত আমরা আচ্ছা রাগ চরিত্র আসছে যে এটা তো আমরা আগে পড়ে ফেলছিলাম। শেষ হয়েছে শ্রদ্ধা চরিত। হ্যাঁ, শ্রদ্ধা চরিতের তিনটি উপকার আছে। না ওরকম শেষ হয় নাই। একটা হচ্ছে যে সমাধি দ্রুত, বিশ্বাস থাকলে নিয়ন্ত্রণ কম আসে, গুরু পাই, বিনয়ী বলে গুরু শিখাতে ভালোবাসে, শ্রোতাপন্ন সহজ, বুদ্ধ ধর্ম সঙ্গের অবিচল শ্রদ্ধা, শ্রোতাপন্নের প্রথম অঙ্গ। আর শ্রদ্ধা চরিতের তিনটি বিপদ কোনটা? একটা হচ্ছে যে অন্ধবিশ্বাস, ভণ্ড গুরুর পাল্লায় পড়ে যাচাই করে না। আর 2 নাম্বার হচ্ছে যে গুরামি, আমার ধর্মই সেরা, অন্য মত শুনতে চায় না। তারপরে 3 নাম্বার শ্রদ্ধা হচ্ছে চরিতে গোলামিটাও থাকবে কিন্তু আমি যেটা করতেছি এটা সেরা। তারপরে হচ্ছে প্রজ্ঞা কম, আবেগ বেশি, বিচার কম, ধ্যানের গভীরে যায় না। এই তিনটা হচ্ছে যে মানে শ্রদ্ধা চরিতের মানে বিপদ, তিনটি বিপদ। লাভও আছে, শ্রদ্ধা চরিত তিনটি লাভও দেখানো হয়েছে, তিনটি বিপদও দেখানো হয়েছে। বিপদও দেখানো হয়েছে। তো শ্রদ্ধা চরিতের জন্য হচ্ছে যে সেরা ভাবনা, বুদ্ধানুস্মৃতি ভাবনা, অর্থাৎ ইতি পিস ভগবরহং
তারপরে ধম্মানুস্মৃতি ভাবনা, এটা সাক্ষাৎ ও ভগবত ধম্ম। তারপরে হচ্ছে যে সংজ্ঞানুস্মৃতি ভাবনা, সুপাটিপান্ন ভগবত শাবক সঙ্গ। শিলানুস্মৃতি ভাবনা, নিজের শীল ভাবা। তারপরে হচ্ছে যে ত্যাগানুস্মৃতি ভাবনা, নিজের দান ভাবা। তারপরে হচ্ছে যে দেবতানুস্মৃতি ভাবনা, দেবতাদের গুণ ভাবা। ফল, এগুলা এই শ্রদ্ধা চরিতের এগুলো এই আমরা পরে ভাবনাগুলা এমনি আলোচনা করার করব। পরে প্রত্যেকটা 40 প্রকার নিয়ে তো প্রত্যেকটা বিশদভাবে আমরা এবারে আলোচনা করব। প্রত্যেকটা ধ্যান নিয়ে বিশদভাবে আলোচনা করব, কোনো সাধারণ না, অল্প স্বল্প না, হ্যাঁ, যাতে আমরা সবাই করতে পারি এই ধ্যানগুলো, সেভাবেই আমরা আলোচনা করব। হ্যাঁ, তো এখন তো এমনি ইয়া করে যাচ্ছে। তারপরে এটা পড়তে পড়তে আপনাদেরকে চরিত্র নির্বাচন করে ফেলতে হবে যে এটা আমার চরিত্র। তারপর নিজের সাথে কিভাবে মিলিয়ে দেখব, মানে 5টা প্রশ্ন। মন্দির বা বিহারে গেলে আপনার মন আপনার থেকে শান্ত হয়, মন আপনার থেকে শান্ত হয়, এটা যদি হ্যাঁ হয় তাহলে হচ্ছে যে শ্রদ্ধা জড়িত। বিহারে গেলে কেউ অনেকের মন অটোমেটিক ভাবে খুব শান্ত হয়ে যায় না, এটা একটা। হয়, এটা যদি থাকে, হ্যাঁ, ঠিক চিহ্ন। তারপরে কেউ ধর্মের নিন্দা করলে কষ্ট লাগে, রাগ হয়, এটাও যদি হ্যাঁ হয় তাহলে শ্রদ্ধা জড়িত। দান করে এসে সারাদিন মন ভালো থাকে, এটাও যদি হ্যাঁ হয় তাহলে এটাও হচ্ছে যে শ্রদ্ধা জড়িত। গুরুর ছবি দেখলে প্রণাম করতে ইচ্ছা করে, এটাও যদি হ্যাঁ হয় তাহলে। আর 5 নাম্বার হচ্ছে যে কর্মফল আছে, এটা নিয়ে সন্দেহ হয় না, এটা যদি না হয় তাহলে শ্রদ্ধা জড়িত। 4-5টা হ্যাঁ হলে তুমি পাক্কা শ্রদ্ধা জড়িত। ঠিক আছে, আজকের দূর পর্যন্ত থাকুক। শেষ হয়েছে শ্রদ্ধা চরিত্রের এটা। হ্যাঁ, তারপরে শেষ কথা একটা আছে, শ্রদ্ধা চরিত বোধিসত্ত্বের চরিত। বুদ্ধ হওয়ার আগে 4 অসংখ্য কল্প শ্রদ্ধা দিয়ে পারমি পূরণ করেছেন। শুধু অন্ধশ্রদ্ধা না হয়ে জ্ঞানযুক্ত শ্রদ্ধা বানাও, এটাই বলেছে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেককে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।